ক্ষমতাসীন সরকার জুলাই সনদ নিয়ে খানিকটা বিভ্রান্তি তৈরি করছে। আপনি এটাকে দ্বিচারিতাও বলতে পারেন, কিছুটা প্রতারণাও বলতে পারেন। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে 13ই নভেম্বর 2025-এ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছিলেন এবং সেই আদেশের সংবিধান সংস্কার পরিষদ শপথ নেওয়া এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারে আছে, সেটাকে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এটা হচ্ছে অন্তহীন একটা প্রতারণা। তো আমরা তো এখন বলতে পারি যে আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবেন কথা বলছেন, আবার 70% মানুষ ভোট দিয়ে গণভোটে 84টি সংস্কার প্রস্তাবের ব্যাপারে যে হাকে জয়যুক্ত করলো, সেই গণভোটের গণরায় তো আপনারা মানতে চান না। তো মাননীয় প্রধানমন্ত্রীও নিশ্চয়ই হাতে ভোট দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীও দিয়েছেন, আইনমন্ত্রীও দিয়েছেন। হাতে ভোট দেওয়ার অর্থ কি? অর্থ হলো আপনি 84টি সংস্কারের বিষয়ে, 47টি সাংবিধানিক সংস্কারের বিষয়ে আপনি হা বলেছেন। সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। নোট অফ ডিসেন্ট আছে ঐকমত্য কমিশনের ওই আলোচনায়, কিন্তু তার ভিত্তিতে প্রেসিডেন্সিয়াল অর্ডারে গণভোটে যে 4টি প্রশ্নের ভিত্তিতে ভোট হয়েছে, সেটা কিন্তু উইদাউট নোট অফ ডিসেন্ট। এখানে নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো যে আপনাদের নোট অফ ডিসেন্ট কেতাবে আছে, কিন্তু গণভোটে ওটা খারিজ হয়ে গেছে। এই জন্য শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা জুলাই সনদ মানবো, কিন্তু একবারও বলেন না যে গণভোটের রায় মানবো, তা বলে না। জুলাই সনদ আর গণভোটকে ওনারা ডিফারেন্স করে জনগণের মধ্যে একটা প্রতারণা তৈরি করছেন। আমরা যখন প্রশ্ন করেছি পার্লামেন্টে, আমাদের লিডাররা বলেছেন যে আমরা সেই অক্টোবরের 17 তারিখে জুলাই সনদে স্বাক্ষর করেছি, নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে, 12ই ফেব্রুয়ারি 26-এ ইলেকশন হয়েছে। মাঝখানে প্রায় 4 মাস চলে গেছে। কোনোদিন তো বলেননি যে গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ অবৈধ, রাষ্ট্রপতির আদেশ এখন এখতিয়ার। এতদিন কেন বলেননি? চুপ ছিলেন। যেই জিতে গিয়ে মেজরিটি নিয়ে চেয়ারে বসে গেছেন, তখন বলে এটা অন্তহীন প্রতারণার দলিল। তার অর্থ হচ্ছে যে মেজরিটি নেবেন, আর ওনাদের নোট অফ ডিসেন্ট সহকারে সাংবিধানিক সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে ওনারা সংবিধানে একটা বিল এনে ওনাদের মতো করে পাশ করতে চান। তা আমরা তো মনে করি এটাই প্রতারণা, এটাই দ্বিচারিতা। যে আপনি ওয়াদা করেছেন গণভোট মানবেন, সে গণভোটের পক্ষে আপনারা হাতে ভোট দিতে বলেছেন, কিন্তু 4 মাসে কোনো বিরোধিতা করলেন, এখন বিরোধিতা করলেন। এটা জনগণ বুঝেছে। আমরা জাতীয় সংসদেও আমাদের বিরোধী দল এই জুলাই সনদ ভিত্তিতে যে গণভোটটা হয়েছে, সে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে এখনও সুযোগ আছে দাবি করছি। 7ই জুন থেকে বাজেট সেশন শুরু হবে। এই সেশনের মধ্যেই আপনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, সেখানে সংবিধান সংস্কারের এই ঐক্যমতের বিষয়গুলো আলোচনায় আনুন, সেটা অনুমোদন করুন এবং আমাদের সংবিধানের তফসিলে আইন হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করুন। তাহলেই এই সংকট সমাধান হবে। তা না হলে যে 70% মানুষ হাতে ভোট দিয়েছে, এটা যদি আপনারা না মানেন, তাহলে বিরোধী দল 11 দলের পক্ষে এই বিষয়কে আবার ওই 70% মানুষের কাছেই নিয়ে যেতে হবে আমাদের। ফলে আমরা একদিকে সংসদে, অপরদিকে রাজপথে আমাদের এই আন্দোলন কিন্তু আবার চলবে। সে আন্দোলন নিয়মতান্ত্রিক হবে, গঠনমূলক হবে। তবে আমরা মনে করি পার্লামেন্টই হচ্ছে সব বিতর্কের জায়গা। এই আন্দোলন, এই বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে এটা সংসদে এই সরকার নিষ্পত্তি করা উচিত। সংকট তৈরি করেছে বিএনপি, সমাধানও করতে হবে বিএনপিকে। বল এখন বিএনপির কোর্টে। আমি আগে বলেছি যে বল খেলতে যদি এখন বিএনপি ভুল করে, শর্ট দিতে ভুল করে, যদি ব্যাক পাস করে, তাহলে গোল কিন্তু নিজের দিকেই ঢুকে যাবে। ভালো করেই খেলতে হবে, তাহলে জাতি আপনার পরে আস্থা রাখবে। নয়, বগুড়াকে তো সিটি বিভাগ, সিটি কর্পোরেশন, আরও কয়েকটা উপজেলা, এগুলো করা হয়েছে নিকারের বৈঠকে। আমরা সরকারের কোনো উন্নয়নমূলক কাজ, কোনো পদক্ষেপকে আমরা প্রতিবাদ করি না, আপত্তি করি না, বরং উৎসাহিত করি। আরও উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা উন্নয়নমূলক কাজের জন্য, জনগণের স্বার্থ ভাগ্যের পরিবর্তনের সব ধরনের পজিটিভ কাজে জামাত ইসলামী এবং বিরোধী দল সরকারকে সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর যেখানে বাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রীর যেখানে বাড়ি, অমুক মন্ত্রীর যেখানে বাড়ি, সেই সব জায়গায় খালি নতুন নতুন আদেশ হয়, বরাদ্দ হয়,
বিমানবন্দর বলেন, কর্পোরেশন বলেন, আপনার ইউনিভার্সিটি বলেন, নতুন উপজেলা বলেন, তাহলে সরকারি দলের লোকেরা যেখানে থাকবে ওখানেই আগে হবে, বাকি জায়গায় আর উন্নয়নের সেই ছোঁয়া পড়বে না। তাহলে এটা কি বৈষম্যহীন বাংলাদেশ হলো? উন্নয়নের ক্ষেত্রে আপনি ন্যায্যতা, সাম্যতা এগুলো আপনি তো রাখতে পারলেন না। ফলে সৈয়দপুর বিমানবন্দরে দাঁড়িয়ে আমি কথা বলছি, গোটা উত্তরবঙ্গের সবচেয়ে রিনাউন্ড একটা এয়ারপোর্ট হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। তা আপনি এই প্রবেশদ্বার, আপনি এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি করতে পারলেন না। আমাদের করতেই হবে। আপনি করেন, বগুড়াতে করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ন্যায্যতা এবং সাম্যতার ভিত্তিতে সৈয়দপুরকে আপনাকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দেওয়া উচিত বিশাল উত্তরবঙ্গে। এবং তিস্তা প্রকল্প সহ সামনে আগামী দিনে উন্নয়নের যে ভাবনা, উন্নয়নের যে স্বপ্ন, যে দাবি আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জাতীয় সংসদে পেশ করেছেন, এই সব উন্নয়ন কার্যক্রম এই উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আন্তর্জাতিকতা, ডিপ্লোম্যাটিক জোনের এদিকের যে দৃষ্টি পড়েছে, তাতে এই এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা উচিত। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে সৈয়দপুর এয়ারপোর্টকে একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে উন্নীত করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিবাদ বিরোধী আন্দোলনের আগে মুক্ত গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম, ডিজিটাল অ্যাক্ট আইন বাতিল করো, এইসব বক্তৃতা রাজপথে ওনারা করেছেন, আমরাও করেছি। যেই ক্ষমতায় এসেছেন এখন সংবাদপত্রের যেসব জায়গা, যেসব কণ্ঠ সরকারের অন্যায় অপকর্ম বিরোধিতা করে, সেই সব মিডিয়া হাউসগুলো বন্ধ করো, চাকরিচ্যুত করো, তাদের কণ্ঠ টুটি চেপে ধরো। ফলে ক্ষমতায় গেলে ওই যে একটা কথা আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এই কথা আমরা মাঠে বলতাম, এখন ক্ষমতায় গিয়ে আমার মনে হয় এইসব চরিত্র পরিবর্তন করার জন্যই তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছে। সকল দলের উচিত আমরা যা বলেছি ক্ষমতায় গিয়ে তাই যেন আমরা বাস্তবায়ন